প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নেক্সট জেনারেশন সিপিইউর জন্য অপেক্ষা করছেন এবং আপনি চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল্ড, কারণ আপকামিং যে সকল সিপিইউগুলো আসবে অর্থাৎ নেক্সট জেনারেশন, সেটা হোক এএমডি অথবা ইন্টেল। হ্যাঁ, আপনারা সঠিক পথেই আছেন, কারণ সামনের সিপিইউগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তবে এই বিষয়টি নিয়ে শেষের দিকে হয়তোবা কথা বলবো। তো মূলত আজকে কিছু ইন্টারেস্টিং টেক নিউজের উপর কথা বলবো, যেগুলো অবশ্যই আপনাকে ভালো না লেগে কোথাও যাবে না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমের যে নিউজটি আসছে এটি মূলত একটা ম্যাসড আপ সিচুয়েশন। আপনারা এর আগে থেকেই দেখতেছেন যে 12 ভোল্ট হাই পাওয়ার যে কানেক্টর আছে, অর্থাৎ 16 পিনের যে পিসিআই 5 কানেক্টরটি ছিল, এটা আপনারা দেখেছেন যে 4090 অনেকগুলো বার্ন করে দিয়েছে, বিশেষ করে মেল্ট হয়ে গেছে। 5090-র ক্ষেত্রেও দেখতে পারলাম। তো সেক্ষেত্রে হয়তোবা আমি মনে করেছিলাম যে যেহেতু এগুলো অনেক পাওয়ার ড্র করছে এবং অনেক হিট জেনারেট করছে, সেহেতু হয়তোবা এগুলো মেল্ট হয়ে যাচ্ছে। তবে যখন দেখলাম RX 9070 XT-র মতো গ্রাফিক কার্ড এর আগে হয়তোবা অ্যাজরক বা এরকম কোনো কোম্পানির দেখেছিলাম, তো এখন আবার দেখতে পারছি সাপায়ার নাইট্রো সিরিজের, তো সেটাও অনেক সমর্থন জুগিয়েছে এই মেল্টিং পয়েন্টে। অর্থাৎ এখানেও আরও কয়েকটা কেস দেখা গেছে, যদিও এটা আমরা ডাবল কেস দেখতে পারছি বা দুইটা কেস। তবে হ্যাঁ, এরকম আরও অনেক হতে পারে, হয়তোবা অনেকে এই বিষয়টি নিয়ে রিপোর্টই করেনি। তো আসলে এটা একটা ভাবার বিষয় হলো এতগুলো সিকিউরিটি প্রোটেকশন, লাইট ব্লিঙ্কিং, অথবা ভালোভাবে কানেকশানের ইস্যু, অথবা আবার রিডিজাইনিং, এটাকে সকল বিষয়কে মিলেও যখন এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় যে ডাবল এন্ড থেকেই বিষয়গুলোকে দেখা উচিত গ্রাফিক কার্ড কোম্পানি এবং যারা এটার উপর ইঞ্জিনিয়ারিং করেছে। অবশ্যই এটা একটা কনসার্নের বিষয়। আই হোপ যে সামনের দিকে এগুলো ফিক্স হয়ে যাবে, কারণ 9070-র XT-র মতো গ্রাফিক কার্ড যেগুলো কার্ড আমরা আর কি নেওয়ার কথা চিন্তা করে, এগুলো কার্ডও যদি পুড়ে যায়, তো এটা আসলেই 16 পিনের কানেক্টরটার উপর ভরসা তো কম হয়। 5090 পড়ছিল আলাদা ব্যাপার, কিন্তু এইগুলো। তারপরের যে নিউজটি আসছে সেটি RTX 5070-কে নিয়ে, কারণ ফাইনালি আমরা ড্রপ দেখতে পারছি এর প্রাইসিংয়ের ক্ষেত্রে, কারণ বিলো $500 নিচে দেখা গেছে এই কার্ডটিকে, যেটা একটা ভালো থিং। হ্যাঁ, অনেকেই মনে করতে পারেন যেহেতু মার্কেটে এখনও পর্যন্ত RX 9070 XT অথবা নন XT-র মতো জিপিইউ আছে, তো এটা কেন আমরা চুজ করব? ওয়েল, অনেকের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে, আমি বলছি না যে এটাই নিতে হবে। তবে হ্যাঁ, প্রাইস কমা অনেক জায়গায় শুরু করে দিয়েছে, যেটা একটা গুড সাইন। আর ব্যাপারটা এমন না যে এখানে প্রাইস কমেছে দেখে আপনাকে এটাই নিতে হবে, অন্যান্য গ্রাফিক কার্ডের উপর এর ইম্প্যাক্ট পড়বে, তার ফলে আপনার পকেটে একটু ফায়দা হলেও হতে পারে। তারপরে যদি আর একটা নিউজের কথা বলি, সেটা আসছে ইন্টেলের কাছ থেকে জিপিইউ রিলেটেড। তো অলরেডি আমরা তাদের প্রো সিরিজের বি লাইন আপের কিছু জিপিইউকে দেখতে পেরেছি, লাইক B50 এবং B60 প্রো। এগুলো টু বি অনেস্ট প্রাইস অনুযায়ী যেরকম পারফরমেন্স করছে, এটা আসলেই আউটস্ট্যান্ডিং। বিশেষ করে তাদের যে একটা লিডল এবং কিউট সাইজের যে জিপিইউটা আছে B50, এটা তো সবার মন জয় করে নিয়েছে, আর অনেকেই এটাকে পারচেস করা শুরু করে দিয়েছে এবং সেলসও অনেক ভালো হচ্ছে। তো এটা কেন আমি বলছি? ওয়েল, অনেক প্রফেশনাল ওয়ার্কলোডে এগুলো ব্যবহার হয় এবং বর্তমান যেহেতু এর যুগ, তো অনেকেই এই বেশি যেহেতু VRAM এখানে দেখতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে এগুলোকে মাল্টিপল ওয়েতে ব্যবহার করে তারা এটার ফায়দা নিচ্ছে এবং অনেকেই বলছে যে না, এটা একটা পজিটিভ সাইন। এটা আমার কথা না, অনেকেই বলছে। তো এর প্রেক্ষিতে আর একটা নিউজ আমাদের সামনে চলে এসেছে, যেটা আসলে অনেক ইন্টারেস্টিং। আর এই বিষয়টি কেন আমি বলতেছি, কারণ নেক্সট জেনারেশন যে সকল জিপিইউ হবে, বিশেষ করে যদি আমি এআই রিলেটেড অথবা ডেটা সেন্টার গ্রেড যে সকল জিপিইউ হবে, এগুলোকে তারা আরও একটু হাইলাইট করার চিন্তাভাবনা করছে তাদের বর্তমান সময়ের এই প্রোগ্রেস অনুযায়ী। যদিও এটা আলাদা ব্যাপারে হবে, অর্থাৎ ডেটা সেন্টার অনলি। তো সেক্ষেত্রে XE3P-র যে আর্কিটেকচারের কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হবে। এটা শুধুমাত্র কিন্তু গেমিং কার্ড হবে না, এটা আপনার জেনে রাখা ভালো। এখানে আর ডিসপ্লে আউটপুটও হয়তোবা নেই, তবে এবার হয়তোবা তারা আর একটা ট্রিক ইউজ করতে পারে ভিডিও মেমোরি বাড়ানোর জন্য। এখানে 160 জিবির LPDDR5X মেমোরি ব্যবহার করলেও করতে পারে, আমি জানি না আসলে তাদের প্ল্যান প্রোগ্রাম কি। আমাদের একজন প্রখ্যাত লিকার এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে। তবে দেখার বিষয় তাদের নেক্সট জেনারেশনের এই ধরনের জিপিইউগুলো কেমন কাজ করে। তো এটা যেহেতু কথা বললাম, তো আরেকটু কথা বলে নিই, বা ইন্টেল জিপিইউ সম্পর্কে কার্ড বললে ভুল হবে। তো একটা রিপোর্ট থেকে বা একটা লিক থেকে দেখা গেছে যে
এবারে যে সেলেস্টিয়াল বেস আর্কিটেকচারের উপর জিপিইউগুলো হবে, বিশেষ করে প্যান্থার লেক সিপিইউর ক্ষেত্রে অর্থাৎ ল্যাপটপের জন্য লাগবে, তো আগের বারের তুলনায় এবার যা পারফরমেন্স ইনক্রিজ করতে পারবে বা পেরেছে অ্যাকর্ডিং টু দিস লিগ, এটা আসলে আউটস্ট্যান্ডিং। এখানে 30 to 50% মোর পারফরমেন্স দেখা যাচ্ছে, যেটা XG2 আর্কিটেকচারের চেয়ে, অর্থাৎ সেটাতে একটু কম কোর ছিল, অর্থাৎ 8 কোর, এবার থাকবে 12 কোর, অর্থাৎ XG3 12টা কোর। তো সেক্ষেত্রে বিশাল একটা লিপ নিতে পেরেছে। আর এখানে যদি আমরা এর পারফরমেন্স পার ওয়াটের কথা বলি, অবভিয়াসলি এটা অনেকভাবেই বিট করে দেয়। আর এখানে যদি আমরা এর স্কোর দেখি তো এটা আসলে ইমপ্রেসিভ। তো যদি চার্টের দিকে দেখি তো কোর আল্ট্রা X9 388 এই যে প্রসেসরটি হবে, তো এখানে আমরা অ্যারাউন্ড এর স্কোর দেখতে পাই 3D মার্ক টাইম স্পাইয়ে, যেটা 6300 এর মার্ক ছুঁতে পেরেছে। আর নিচেই তাদের আগের জেনারেশনের CPU 4721, আর নিচেই থাকছে এর, যদি আমি ট্রু কম্পিটিশনের কথা বলি, Ryzen AI 9 HX 370 মতো, এটা শুধুমাত্র 3600 কাছাকাছি। তো এখানে একটা বিষয় হয়তো বা আপনার নজরে পড়েছে, সেটা হচ্ছে Ryzen AI Max Plus 395 যেটা আছে, সেটার সাথে আমি এটাকে তুলনা করব না, কারণ সেটা ব্যবহার করছে ওয়াপিং 40 কম্পিউট ইউনিট, তাও আবার RDNA 3.5 আর্কিটেকচারের, যেটার সাথে এটার কোনো কম্পিটিশন নেই। এটা 11600 কাছাকাছি স্কোর করতে পেরেছে। আমি এই ক্লাসের যদি কথা বলি তো সেক্ষেত্রে মোটামুটি, অর্থাৎ আমি যদি Radeon 890M এর সাথেও তুলনা করি তো এটার চেয়ে সিগনিফিক্যান্ট বেশি পারফরমেন্স করছে। আর এই কথাটা কিন্তু আমি অনেক টেক নিউজে বলে আসছি আপনাদেরকে, যে এবারের যে আর্কিটেকচারাল ইমপ্রুভ হবে, বিশেষ করে আইজিপির ক্ষেত্রে ইন্টেলের দিক থেকে, তো এটা আসলেই আউটস্ট্যান্ডিং হতে চলেছে। হয়তোবা আপনারা কিছুদিন পরেই এর প্রমাণ পেয়ে যাবেন। আর এর প্রেক্ষিতে তো আমরা আর একটা জিনিসে আসতে পারি বা কনক্লুশনে আসতে পারি, যে নেক্সট জেনারেশন Xe3P আর্কিটেকচার, অর্থাৎ আপকামিং যে সকল ডিসক্রিট জিপিইউ আসবে সেগুলো আসলে অনেক ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ তারা অনেকটা হেডরুম এখানে নিয়ে আসতে পারবে। আর অবভিয়াসলি তারা এটার উপরেই বেশি ফোকাস করুক, সেটাই আমি চাই। অ্যান্ড শেষের দিকে আমি আজকে সিপিইউ নিয়ে কথা বলবো। প্রথমে যদি আমি AMDর কথা বলি তো সেক্ষেত্রে Zen 6 এর কথা অবশ্যই বলতে হবে। আর এখানে একটা রুমার আসছে সিপিইউ সকেট নিয়ে, আসলে কি এবার সাপোর্ট করতে চলেছে? ওয়েল, আপনাদেরকে আর চিন্তা করতে হবে না, কারণ আপনাদের যদি 600 এবং 800 সিরিজের মাদারবোর্ড হয়ে থাকে, হোক সেটা 32 MBর বায়োস অথবা 64 MBর, তো আপনারা এর সাপোর্ট পেতে চলেছেন। আপনি ছোট থেকে বড় যে কোনো ধরনের সিপিইউ এখানে পেয়ার আপ করে দিতে পারেন। আর এরকম বিষয়টা কিন্তু এসুসের কাছ থেকে কয়েকদিন আগে এসেছিল, তবে এই বিষয়টা যেহেতু বারবার পুশ হচ্ছে, এটা নিয়ে আর কি কথা বললাম। অর্থাৎ নেক্সট জেনারেশন আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এর সাথে আর একটা বিষয় আমি ইনক্লুড করতে চাই। কেন ইনক্লুড করতে চাই? কারণ Zen 6 আর্কিটেকচার এবার কোরের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবে। শুধুমাত্র যে কোরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করবে তা কিন্তু না। আমরা যদি নেমিংয়ের দিকে দেখি তো এবার একটু উইয়ার্ড নেমিং তারা নিয়ে আসলেও আসতে পারে, আমি কনফার্ম না, তারপরেও আমি বলছি এটা অনেক দিন আগেই বিষয়টা আমাদের সামনে চলে এসেছিল। তবে আমার মনে হয়েছিল যে এটা হয়তো বা ডেস্কটপ না, ল্যাপটপের জন্য হয়তো বা এরকম নাম হতে পারে। তবে হ্যাঁ, এরকমটা একটা আসতে পারে, কারণ এবার ইনক্লুড হতে যাচ্ছে NPU। তো মূলত Ryzen AI 9X থেকে শুরু করে Ryzen AI 5X পর্যন্ত দেখতে পারবো, যেখানে আমরা 24 কোর 16 কোর কনফিগারেশনে দেখতে পারবো, যেখানে 96 MBর ক্যাশ থাকতে পারে লেভেল 3-র ক্ষেত্রে, 2-র ক্ষেত্রে হবে 24, যেটা মোটামুটি ভালো। Ryzen AI 7X এটা 12 কোর এবং 48 MBর ক্যাশের সাথে আসতে পারে, 12 হবে লেভেল 2। আর Ryzen AI 5X এবার 8 কোরের সাথে আসতে পারে, অর্থাৎ অনেকের বিষয়গুলো এখানে ফুলফিল হয়ে যেতে পারে, যেটা 48 MBর ক্যাশের সাথে আসবে লেভেল 3, 8 MB আসবে 2 এর সাথে। আর এখানে একটা ওয়ার্কিং জিপিইউ প্রসেসর থাকবে RDNA 5-এর। আর এটার বাংলা হিসাব হচ্ছে আপনি সামনেও 2টা কোর দেখতে পারবেন অথবা কম্পিউট ইউনিট দেখতে পারবেন ডিসপ্লে আউটপুটের জন্য। আর ম্যাক্সিমাম আসবে PCI Express 5 উইথ 28 লেন। আর আমি যদি এটার কথা বলি তো এটার নতুনত্ব কি আসবে, এটা 2টা সিরিজে মাদারবোর্ড নিয়ে আসতে পারে, অর্থাৎ B950 এবং X970। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি আপনারা আগের অর্থাৎ 800 এবং 600 বোর্ডেও চালাতে পারেন। তবে এবার অনেক জায়গা থেকে আরেকটা লিক আসছে, বিশেষ করে যদি আমি মোসল স্টেডের কথা বলি তো তিনি তো বলেছিলেন যে এবার 7 GHz এর কাছাকাছি তারা ফোকাস করছে, দেখা যাক 6.5 হলেও
ছোটোখাটো কোনো বিষয় না। অ্যান্ড শেষের যদি কথা বলি ইন্টেলের, তো অবভিয়াসলি নেক্সট জেনারেশন নোভা লেক এস ডেস্কটপ সিরিজের কথাই বলতে হবে। আর এখানে হয়তো বা সামনের দিকে 7টা এসকেও আসতে পারে আউট টু 52 কোর্স, যেটা আপনাদেরকে বলেছি। সর্বোচ্চ এটার টিডিবি হতে পারে 150, তবে আপনার এর পাওয়ার কনজাম্পশন আপনারা বুঝেই নিতে পারেন যে এটা কতখানি হতে চলেছে। তবে ইন্টারেস্টিং এবার পার্ট হবে কোর আলট্রা 3 বলেন অথবা 5 বলেন, এগুলো সবচেয়ে ইন্টারেস্টিং প্রসেসর হতে চলেছে। বিশেষ করে যদি আমি কোর আলট্রা 5-এর টপ এন্ডের কথা বলি, তো এটা অলমোস্ট 28 কোর আপনাকে ব্যবহার করতে দিবে, অর্থাৎ 8টা পি কোর, 16টা ই কোর এবং এলপি কোর থাকবে 4টি, 125 ওয়াটের টিডিপি। আর উপরে গেলে তো আপনি বেশি পাচ্ছেন, অর্থাৎ 42 কোর এবং ওয়াপিং 52টা কোর। আর কোর i3-তেও আপনাকে নিরাশ করবে না, এইবার হয়তো বা আপনাকে 16টা কোর অফার করবে। বিশাল ব্যাপার কিন্তু এটা একটা, যদিও এটার পি কোর থাকবে শুধুমাত্র 4টি, তবে এটাই এনাফ। তবে থ্রেড কিন্তু এবার আগের মতোই থাকবে, অর্থাৎ হাইপার থ্রেডিং থাকবে না, কোর অনুযায়ী থ্রেড আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। বাই দ্য ওয়ে, কোর আলট্রা 5-এ কিন্তু 3টা এসকিউ থাকতে পারে, অর্থাৎ 18 কোর থেকে শুরু করে 28 কোর পর্যন্ত এবার হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এটার সকেটও কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। তবে ভালো কিছুই এবার আশা করছি ইন্টেলের কাছ থেকে। আই হোপ যে ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, যদি হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি কোন ধরনের সিপিইউ নিতে যাচ্ছেন, নাকি চাচ্ছেন এএমডি রাইজেন কিনতে নেক্সট জেনারেশন, সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। আর আমি কয়েকটা ইন্টারেস্টিং ভিডিওর উপরে কাজ করছি, অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।